7-এর এক স্কুল ছাত্রী, যে পড়াশোনায় কিন্তু যথেষ্ট সিরিয়াস ছিল এবং ভালো ছিল। সেই মেয়েটি হঠাৎই 2-3 দিন ধরে স্কুলে আসা বন্ধ করে দেয়। যিনি টিচার ছিলেন তিনি স্বাভাবিকভাবেই ক্লাসের অন্যান্য মেয়েদেরকে প্রশ্ন করে যে এই মেয়েটি যে স্কুল কামাই করে না, সে হঠাৎ করে কেন স্কুল কামাই করছে। তো তার বাড়ির আশেপাশের যে মেয়েগুলি থাকে, তো তারা বলে যে তারা কেউ জানে না, কারণ তাকে বাড়ির বাইরে লাস্ট 2-3 দিন থেকে দেখাই যায়নি। এবার এই কথা শুনে কিন্তু টিচারের মনে একটু খটকা লাগে এবং তার সন্দেহ হয় বিষয়টায়। তো সেই জন্য সে ঠিক করে যে তিনি তার বাড়ি যাবেন এবং প্ল্যান মাফিক উনি তার বাড়ি যান, সেই ছাত্রীর বাড়িতে যান। এবং বাড়িতে গিয়ে উনি যে কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমার রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এবং এই ঘটনাটা শুধু ভয় বা ভয়ঙ্কর একটা ঘটনা তা কিন্তু নয়। এই ঘটনাটার শেষে আপনারা বুঝতে পারবেন যে একজন ভালো মানুষ, একজন ভালো টিচার, তিনি যদি চান তিনি কিন্তু সত্যি অনেক কিছু করতে পারেন। তো আসুন আমি এই ঘটনাটা আপনাদের জন্য পরিবেশন করা শুরু করছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাদের এই চ্যানেলের বহুদিনের দর্শক বা শ্রোতা, যেটাই আমি বলি না কেন, তিনি হচ্ছেন এই মধুবনী ম্যাডাম। মধুবনী ম্যাডাম এর আগেও আমাদেরকে আমাদের চ্যানেলের ঘটনা ভালো লাগছে সেসব জানিয়ে আমাদেরকে ইমেল করেছিলেন। আর এইবারে উনি ওনার নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা ইমেল করে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে উনি প্রত্যেক দিন আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনেন, ওনার খুব ভালো লাগে, উনি অনেক কিছু জানতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তো এই জন্য ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ওনার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। উনি আমাদেরকে অনেক ভালো ভালো কথাও বলেন। কিন্তু আজকে উনি ওনার জীবনের যে ঘটনাটা শেয়ার করেছেন, সেই ঘটনাটা মানে আমি যখন প্রথমবার পড়ি আমি নিজেও কিন্তু খুব স্তম্ভিত হয়ে গেছিলাম। যে গ্রামের দিকে এখনও আমাদের ইন্ডিয়াতে, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের বিভিন্ন দিকে এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন রয়েছে সেটা এই ঘটনাটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এবং এখানে আমি একটুখানি বলে নিই, একটু উনি নিজের সম্পর্কে যেটা শেয়ার করেছেন, যে এই মধুবনী ম্যাডাম একজন স্কুল টিচার, একজন গভর্নমেন্ট স্কুল টিচার। এবং উনি প্রথমে একটা স্কুলে চাকরি পান এবং সেখান থেকে ওনাকে গ্রামের দিকের আর একটা স্কুলে ট্রান্সফার করা হয়। এবার সাধারণত যেটা হয় যে মানুষ গ্রামের দিকে খুব একটা যেতে চায় না, কারণ উনি মফস্বলের মেয়ে। কিন্তু ওনার যখন আর কি চাকরি হয়ে, যখন প্রথমে উনি কিন্তু মফস্বলের মেয়ে, মফস্বলেই কিন্তু চাকরি পেয়েছিলেন। কিন্তু যখন ওনাকে গ্রামের দিকে ট্রান্সফার করা হয়, ওনার কিন্তু একটুও খারাপ লাগেনি। কারণ ওনার মনে হয়েছিল যে গ্রামের দিকে খুব ভালো টিচার, স্ট্রিক্ট টিচার, যে সত্যিকারের ছেলেমেয়েদেরকে একটা ভালো পথ দেখাতে পারবে, এটার ভীষণ দরকার। কারণ গ্রামের দিকের বাবা মায়েরা সাধারণত অতটা কনসাস হয় না। একটু প্রত্যন্ত গ্রামের দিকের আমি কথা বলছি, কারণ সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় বাবা মায়েরা নিজেরাই সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করেন তাদের দুবেলা দুটো ভাত জোগাড়ের জন্য। ফলে সেইখানে পড়াশুনোটা ঠিক আছে, চলছে, চলুক, না চললেও বা ছুটে গেলেও এত বিশাল বড় কিছু ব্যাপার নয়, এরকম মানসিকতা রাখার মতো মানুষ কিন্তু প্রচুর আছে।
তো সেই জন্যই ওনার বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও উনি কিন্তু বলেন যে না, আমি গ্রামের চাকরিটা জয়েন করব। তো উনি সেই মতো মানে অনেকটাই দূরে ওনার বাড়ি থেকে উনি কিন্তু চাকরিটা জয়েন করেন, একদম প্রত্যন্ত গ্রামে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যেটা উনি শেয়ার করেছেন, যে উনি কিন্তু প্রত্যেক দিন ওনার নিজস্ব গাড়িতে 2 ঘন্টার উপরে, কখনো কখনো 2 ঘন্টা 15 মিনিট 10 মিনিটও লাগে, উনি প্রত্যেক দিন যেতে ওনার 2 ঘন্টা আর ফিরতে ওরকম 2 ঘন্টা এরকম কিন্তু ওনার গাড়িতে লাগে। ঠিক আছে, এবার তাও উনি মানে গ্রামের ছেলেমেয়েদেরকে পড়াশুনো করিয়ে গ্রামের ওই পরিবেশে মানুষকে, ছোট ছোট ছেলেমেয়েদেরকে একটা নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে ওনার খুব ভালো লাগে। প্রত্যেক দিনই উনি শুধুমাত্র এই মোটিভেশনটার জন্যই এত দূর মানে উনি জার্নি করেন। এবার উনি ওই স্কুলে জব করছেন প্রায় 5 বছর হয়ে গেল। এবার এই পাঁচটা বছর যে উনি গ্রামের, প্রত্যন্ত গ্রামের স্কুলে উনি যে চাকরি শুরু করলেন, উনি ছেলেমেয়েদেরকে, ওনার স্কুলের ছেলেমেয়েদেরকে বলতেন যে তোমরা গ্রাম থেকে, তোমাদের গ্রামে একটাও ডাক্তার নেই, তোমরা এই স্কুল থেকে বেরিয়ে তোমরা আরও বড় স্কুলে যাবে, সেখান থেকে ভালো করে পড়াশোনা করে তোমাদেরকে বড় ডাক্তার হতে হবে, কাউকে বড় ইঞ্জিনিয়ার হতে হবে। এইরকম নানান স্বপ্ন কিন্তু উনি ওই স্কুল জীবন থেকে ছেলেমেয়েদেরকে দেখাতেন। এবার দেখুন, সব ছেলে মেয়ে তো আর সেটা হতে পারে না, কিন্তু উনি ভাবতেন যে আমি যেভাবে ইন্সপায়ার করছি তাতে যদি মানে স্কুল থেকে 2-3টে ছেলে মেয়েও যদি সেই জায়গায় পৌঁছয়, সেটাও একটা বিশাল প্রাপ্তি। শুধুমাত্র এই স্বপ্নটুকু নিয়েই উনি কিন্তু মানে এই এতটা দূর রোজ যাতায়াত করে ওই স্কুলের চাকরিটা উনি করতেন, এবং ওনার ফ্যামিলি থেকেও বারণ করেছিল যে এত দূরে স্কুলে ট্রান্সফার নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওনার মনে একটা জেদ ছিল যে না, গ্রামের ওই প্রত্যন্ত গ্রামের দিকে ছেলেমেয়েরা অনেক এখনও পিছিয়ে আছে, তাদেরকে সামনে আনাটা খুব দরকার। এইটাই ছিল ওনার আদর্শ। এবার 5 বছর ধরে উনি স্কুলে কাজ করছে, তো সেই কাজ করার সুবাদে উনি দেখলেন মানে ওনার আর কি এই ওভার দ্য ইয়ার্স ওনার একটা এক্সপেরিয়েন্স হলো যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু মেধা আছে, তারাও পড়াশুনো করতে চায়, কিন্তু প্রবলেমটা হয় যে এদের বাড়িতে প্রচুর কাজ থাকে। ঠিক আছে, মানে প্রত্যেকেরই বাড়িতে মানে জমি জায়গা আছে, সেখানে চাষবাস হয়, বাড়িতে গরু আছে, তারপরে এই যখন ফসল তোলা হয় সেই ফসল কাটার সময় হয়তো দেখা যাচ্ছে ছেলেমেয়েরা স্কুল কামাই করছে। মানে ওখানকার ওই স্কুলের আরও যারা টিচার তারা হচ্ছে ওই গ্রামের আশেপাশেই থাকে। তো তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলো যে এটা খুব কমন, যখন ফসল তোলা হয় তখন ছেলেমেয়েরা একটু কামাই করে, কারণ তারা বাবা মায়ের সাথে যায় মাঠে, সেখান থেকে ফসল কাটে, তারপরে ওই ধান সেদ্ধ করা, মাড়াই ধোলাই করা, এই সমস্ত কাজে কিন্তু বাড়ির ছেলেমেয়েরা প্রচুর কাজ করে। তো সেই সময় মানে এক এক সময় এরকমও হয় যে স্কুল ছুটি দিয়ে দিতে হয়, কেউই আসে না। এবার এগুলো দেখে না ওনার খুব খারাপ লাগতো যে ছেলেমেয়েরা বাড়ির কাজ করছে ঠিক আছে, কিন্তু সেই সময়টা তারা একদমই পড়াশুনো করে না, পড়াশুনো নিয়ে চিন্তাও করে না। এবং কিছু কিছু মানে ক্লাসের মধ্যে উনি দেখেছেন একটা মানে বড় সংখ্যক ছেলে মেয়ে যাদের ভবিষ্যতে কিছু যে হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসটাই নেই, এই চিন্তাভাবনাটাই নেই, বিশেষত মেয়েদের মধ্যে। এবার উনি প্রত্যেক দিন ক্লাসে পড়া শুরুর আগে উনি কিন্তু ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করতেন যে তোমাদেরকে একটা বড় কিছু হতে হবে, তোমার বাবা মা যতটা কষ্ট করেছে, যাতে তুমি চাও যে তুমি আরেকটু বেটার লাইফ নিজে থাকবে বা তোমার বাবা মাকে আরেকটু বেটার লাইফ দেবে, তাহলে কিন্তু তোমাকে পড়াশুনো করে একটা ভালো চাকরি পেতে হবে এবং নিজেকে উন্নতি করতে হবে নিজের। এরকম করে উনি ইন্সপায়ার করতেন, এবং তাতে কিন্তু অনেক ছেলেমেয়ে ইন্সপায়ার হতো। এবার এরকম চলতে চলতে একটা সময় এলো, সেই সময় কিন্তু মানে ওনার যে একটা ইমেজ ছিল সেটা হচ্ছে যে উনি ক্লাসে যখন পড়াতেন এবং যখন ছেলেমেয়েদেরকে পড়া ধরতেন, সেই সময় উনি খুব স্ট্রিক্ট ছিলেন। মানে কেউ যদি পড়াশুনো না পারতো তাকে উনি দুটো কথা বলতেন যে কেন তুমি পড়োনি। একজন টিচারের যেরকমভাবে শাসন করা উচিত ঠিক সেরকমই উনি শাসন করতেন। আবার পড়াশুনোর বাইরে মানে ওই পড়া ধরা পড়ানো এর বাইরে উনি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কোনো প্রবলেম থাকলে বা তাকে জিজ্ঞেস করা যে কী হয়েছে, তার কেন শরীর খারাপ, কি বাড়িতে চলছে, উনি কিন্তু এগুলো জিজ্ঞেস করতেন, যেটা অন্য কোনো টিচার করতেন না। এবার দেখুন, আমি এখানে মধুবনীদি বারণ করেছেন স্কুলের নাম ঠামগুলো উল্লেখ করতে বা ডিস্ট্রিক্ট, তো সেই জন্য আমি করছি না, সেটা করাটা হয়তো ঠিকও হবে না। তো মোদ্দা কথা হচ্ছে যে ওনাকে টিচার হিসেবে কিন্তু সমস্ত স্টুডেন্টরা খুব পছন্দ করত, এবং উনিও স্টুডেন্টদেরকে ভীষণ ভালোবাসতেন।
ইভেন উনি যেটা বলেছেন যে ওনার বাড়িতে কোনো পুজো আর্চা হলে, বিশেষত মা লক্ষ্মীর পুজোয় হয়তো প্রচুর ফল প্রসাদ হয়েছে, নাড়ু ঠাড়ু, উনি কী করতেন সেই শুকনো প্রসাদগুলো স্কুলে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে দিতেন। ওনার আর কি খুব ভালো লাগতো এগুলো করতে। এবার যেটা ঘটনা ঘটলো, আচ্ছা এখানে বলে রাখি ওনার স্কুলটা ছিল 8 অবধি, 9-10 ওই স্কুলে ছিল না। এবার উনি দেখছেন যে উনি ক্লাস 8-এ ফার্স্ট ক্লাসটা উনি নিতেন, তো ক্লাস 8-এ উনি ক্লাস নিতে ঢুকেছেন। তো উনি 2-3 দিন থেকেই খেয়াল করছেন যে একটি মেয়ে, যেই মেয়েটি ক্লাসে পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াস, মোটামুটি পড়াশুনো করে আসতো ক্লাসে, কিছু বুঝতে না পারলে অনেক সময় হয় না যে অনেক স্টুডেন্ট কিছু হয়তো বুঝতে পারলো না, সে চুপচাপ ক্লাসেই বসে থাকলো, সে কখনো কোশ্চেন করে না। কিন্তু ওই মেয়েটি কোশ্চেন করতো কিছু বুঝতে না পারলে, হয়তো বাড়িতে কিছু একটা পড়েছে বুঝতে পারেনি, স্কুলে এসে টিচারকে জিজ্ঞেস করছে, এটা ওনার খুব ভালো লাগতো। তো উনি খেয়াল করলেন যে যেই মেয়েটি স্কুল কামাই খুব একটা করে না, সেই মেয়েটি পরপর 3 দিন আসে। স্বাভাবিকভাবেই উনি ক্লাসে জিজ্ঞেস করেছে বাকি ছেলে মেয়েদেরকে যে এই মেয়েটি কেন আসছে না। এবার দেখুন সবার বাড়ি তো মানে গ্রামের দিকে তো খুব প্রচুর স্কুল নেই, অনেক দূরে দূরে স্কুল, এবার 3-4টে গ্রাম থেকে হয়তো ওই স্কুলেই পড়তে আসে। এবার ওই মেয়েটি যে গ্রামের আর কি, তার বাড়ির আশেপাশে যে ছেলেমেয়েরা থাকে তারা বলছে যে আমরা কিছু জানি না ওকে, এবং একটি মেয়ে ইনফরমেশন দেয় যে ওকে লাস্ট 3 দিন থেকে বাড়িতে দেখা যায়নি, মানে বাড়ির বাইরে দেখা যায়নি। হয়তো ওখানে ওই গরু ছাগল প্রত্যেক বাড়িতেই আছে, তারা একটু চড়াতে বেরোয়, তো একে অপরের সাথে দেখা হয় বন্ধু বান্ধব, কিন্তু সেরকম কিছু লাস্ট 3 দিনে হয়নি। এবার এটা শুনে ম্যাডাম ভাবলেন যে এটা কীরকম, মানে স্কুলে আসছে না যেই মেয়েটা, সেই মেয়েটা কি তাহলে শরীর খারাপ করলো সেই জন্য বাড়ির বাইরেও বেরোতে পারেনি? আর মানে এরকম না, মানে ব্যাপারটা ওনার একটুখানি খটকা লাগে যে যদি অসুস্থ হতো, মানে ওদের যেটা হয় যে গ্রামের মধ্যে যদি কেউ জ্বর হয়, কারো একটু শরীর খারাপ হলো, তো স্কুলে খবর পাঠিয়ে দেয়, কাউকে না কাউকে দিয়ে তার বাবা মা খবর পাঠিয়ে দেয় যে মেয়ের জ্বর হয়েছে বা ছেলের এই শরীর খারাপ হয়েছে, ও এখন 2-3 দিন স্কুল যেতে পারবে না। কিন্তু এক্ষেত্রে যেটা উনি দেখলেন যে মেয়েটির যে কী হয়েছে অ্যাকচুয়ালি সেটা কেউ বলতে পারছে না। এবার দেখুন যারা দেখবেন যাদের সাথে হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের সাথে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তারা না মানে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে। এক্ষেত্রে মধুমণি ম্যাডামের ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা কিছু ওনার মনের মধ্যে খটকা লাগলো যে মেয়েটা যদি শরীর খারাপ হতো তাহলে তো খবর পাঠাতো, আর 3 দিন হয়ে গেছে মেয়েটা আসেনি, এটা একটু অড। তো উনি তখন মানে ভাবলেন যে ঠিক আছে, এটা নিয়ে বাকি টিচারদের সাথে একটুখানি কথা বলা যাক। এবার ওই যে বললাম যে বাকি টিচাররা পড়াশুনো করাতেন সবই ঠিক আছে, কিন্তু তারা না এই স্টুডেন্টদের ভবিষ্যতে কি হবে, তারা জীবনে দাঁড়াতে পারবে কি পারবে না, কোন স্টুডেন্টটা কেন এলো না, এসব নিয়ে ওনারা না এতটা মাথা ঘামাতেন না। কারণ মানে এরকমও বহুবার হয়েছে যেটা মধুমণি ম্যাডাম লিখেছেন যে বাকি টিচাররা বলেছে যে আপনি এত স্টুডেন্টদেরকে এত এত কথা বলেন, এত এত ভালো ভালো জিনিস বলেন, কিন্তু এগুলো বলে না কোনো লাভ নেই। ছেলেগুলো কিছুদিন পরে সব মাঠে ঘাটেই কাজ করতে যাবে, অথবা ছোটোখাটো কোনো গ্যারেজ হোক বা কিছু, বেশিরভাগ ক্ষেত্রে আর কি এরকমই হয়। বলছে দেখুন বাড়ি থেকে তো এদের সেরকম কোনো গাইডেন্স নেই, আর বাবা মায়েরাও একদমই খুবই সাধারণ চাষাভুষো লোক। তো সেই জায়গা থেকে একটা ছেলে মেয়ে গ্রামের বাইরে গিয়ে ভালো কলেজে পড়াশুনো করে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বলছে এটা কিন্তু খুব মুশকিল। তো আপনি এত বলবেন না, আপনি ভালো করে পড়ান, ওরা পড়া পারলে ভালো, যদি নাও পারে এটা এইভাবেই চলছে, মানে ওনারা মানে যাকে বলে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এই ম্যাডাম কিন্তু মানে সবসময় আর কি খুব কনসাস থাকতেন যে এই আমি এত কিছু বলছি, মানে উনি মনে মনে সবসময় নিজেকে এভাবে এটা বলে সান্ত্বনা দিতেন যে হয়তো বেশিরভাগ ছেলে মেয়ে বিশেষ কিছু হয়তো হবে না, কিন্তু যদিও 4-5টা ছেলে মেয়েও যদি দাঁড়াতে পারে সেটাই আমার আনন্দ। যাই হোক, তো উনি এই ব্যাপারটা নিয়ে বাকি যে টিচার ছিল উনি টিচার্স রুমে গিয়ে বলেন যে এই মেয়েটা এরকম তো কামাই করে না, ও 3 দিন ধরে আসছে না, কেউ জানেও না, আর স্কুলে তো কোনো খবরও পাঠায়। এবার ওখানে আরও যে টিচার ছিল তো তারা বলল যে একটা হতে পারে যে এই সমস্ত মানে গ্রামের দিকে যেটা হয় যে মেয়েদের যখন মাসিক বা মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা শুরু হয় প্রথম, তো সেই সময় কি হয় না বাড়ির লোক ভাবে যে 1 সপ্তাহ বাড়ি থেকে বেরোতে দেবো না। এবার মেয়েটা ক্লাস 8-এ পড়তো, বলছে দেখো এরকম কিছু হয়তো ঘটনা ঘটেছে, হয়তো কদিন পর থেকে স্কুলে আসবে, এটা কোনো ব্যাপার না। আর গ্রামের দিকে একটু মানে নিয়মকানুন বেশি, তারা ভাবে যেই প্রথম মানে মেনস্ট্রুয়াল পেন হচ্ছে, ব্লিডিং হচ্ছে,
তো মাসিকটা এই ব্যাপারটা কাউকে সব বলা টলার দরকার নেই, তো 4-5 দিন পর হয়তো মেয়েটা এমনি স্কুলে আসবে, সেই জন্য হয়তো কাউকে বলেনি, মেয়েটাকে হয়তো বেরোতে দেয়নি। ওদের আবার পুজো টুজোরও কিছু ব্যাপার থাকে। মানে মধুবনী ম্যাডামকে বলে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আসেনি, ঠিক 5-6 দিন পরে আসবে। এবার উনি ভাবলেন যে হ্যাঁ সেটাও ঠিক, এই ব্যাপারটাও হতে পারে। তো উনি ওনার মন থেকে ব্যাপারটা চলে গেল। এরপরে যেটা ঘটলো, তারপরও একটা দিন চলে গেল। এবার আবার যে মানে 3 দিনের পরে যে পঞ্চম দিন, মানে মাঝখানে একটা দিন চলে গেল, এবার পঞ্চম দিনও যখন, সেদিন স্যাটারডে ছিল, তো উনি মধুবনী ম্যাডাম যখন ক্লাস নিতে ঢুকেছেন, উনি এক্সপেক্ট করেছিলেন যে আজকে মেয়েটা আসবে, কিন্তু যথারীতি দেখা গেল মেয়েটা আসেওনি। এবং উনি যখন আবার ক্লাসের ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করলো যে ওর কী হয়েছে বা ওর সাথে কোনো কারোর যোগাযোগ হয়েছে কি না, তো তখন সবাই বলে না আমরা কেউ জানি না। এবার একটি মেয়ে ছিল যার বাড়ি ওই মেয়েটির বাড়ির কাছাকাছি ছিল, সেই মেয়েটি ক্লাসে একটা ইনফরমেশন দিল, বলল যে ওই বান্ধবীটা আর কি ভেবেছে যে ও অসুস্থ কি না বা কী ব্যাপার, সেই জন্য ওর বাড়িতে গেছিল ওর সাথে দেখা করতে, যে কী রে স্কুলে যাচ্ছিস না কেন, যা হয় আর কি বন্ধু বান্ধব, জিজ্ঞেস করতে গেছে যে কী ব্যাপার। তো মেয়েটাকে নাকি ওর বাড়ির লোক ঢুকতে দেয়নি, মানে বিভিন্ন কথাবার্তা বলেছে যে ও যাবে স্কুলে, বাট কবে যাবে ঠিক নেই। এবার এই কথাটা শোনার পরে এই ম্যাডামের কিন্তু খুব অবাক লাগে যে যদি শরীর খারাপ হতো, ওর স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু খোঁজ নিতে গেছে, তাকে দেখা করতে কেন দেবে না? আর যদি মেয়েটার প্রথম মাসিকও হয়ে থাকে, সেটাও এতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটাই বা তাহলে চেপে রাখবে কেন? আর মেয়ে আর ওর বাবা মা এটাও বললো না যে ও কবে স্কুল যাবে। এই বিষয়টা এবার ওনার মনের মধ্যে প্রচণ্ড রকমভাবে খটকা লাগে, এবং উনি মনে মনে ঠিক করেন যে এই ব্যাপারটা এত মানে কোনো সাধারণ বিষয় তো নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। এবার উনি ভাবলেন, এবার উনি আবার ওনার কলিগদের সাথে এটা নিয়ে আলোচনা করলেন। তো উনি দেখলেন যে কেউই এই বিষয়টা অতটা পাত্তা দিতে রাজি নয়। ওনার বাকি ফেলো টিচার্সরা বললো যে দেখুন গ্রামের দিকে এরকম হয়, ও নিশ্চয়ই ওদের অনেক পরব ঠরব থাকে, ওদের হয়তো কোনো রিচুয়াল আছে, হয়তো ওদের কোনো পুজো আর্চা হলে তারপর হয়তো মেয়েকে পরের সপ্তাহ থেকে স্কুলে পাঠাবে। এবার ঘটনা হচ্ছে যে মধুবনী ম্যাডাম ভাবলেন যে ওনার চিন্তাটা 2-3 দিন, যেই 3 দিনের দিন মেয়েটা আসেনি সেদিনই হয়েছিল। এবার তখন ওনার টিচাররা, মানে ওনার বাকি যে ফেলো টিচার্সরা ছিল, তারা বলল যে না না এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই, হয়তো এরকম এরকম কিছু হয়ে থাকতে পারে। এবার উনি ভাবলেন যে ব্যাপারটাকে এবার জানতে হবে, কারণ এখন আবার বলছে যে 1 সপ্তাহ পরে মেয়েটা স্কুলে আসতেও পারে, কিন্তু আবার এই যে ক্লাসের যে মেয়েটা ওর বাড়িতে খোঁজ নিতে গেছিল, তারা সেই মেয়েটাকে ওই মেয়েটির সাথে দেখা করতে দেওয়া হয়নি, এবং শুধু দেখা করতে দেওয়া হয়নি তা নয়, এটাও বলা হয়েছে যে ও স্কুলে যাবে কিন্তু কবে যাবে ঠিক নেই। এটা কেন বলা হবে? তো ম্যাডাম ভাবলেন যে না, এবার ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার যেটা উনি ইমেলে লিখেছেন মধুবনী ম্যাডাম, সেটা হচ্ছে যে ওনার তখন যেটা মনে হয়েছিল যে অনেক সময় হয় যে গ্রামের দিকে মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবার মধুবনী ম্যাডাম পাক্কা এই বিষয়টা থেকে বুঝেছেন, মানে তখন ওনার আর কি যেটুকু ওনার শুনে যা মনে হয়েছিল, যে হয়তো মেয়েটা ক্লাস 8-এ পড়ে, সবে বড় হচ্ছে, ভাবলো যে নিশ্চয়ই ওর বাড়ির লোক ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখুন এই বাল্য বিবাহ যে একদমই উচিত না, এই বিষয়ে প্রচুর ক্যাম্পেইন কিন্তু গ্রামের দিকে হয়, ঠিক আছে? এবার এগুলো আগে খুব বেশি হতো, এখন অতটা হয় না, কিন্তু যদিও বা 1-2 কেস হয়, সেটা কিন্তু খুব লুকিয়ে ছাপিয়ে হয়, কারণ জানে যে কোনোভাবে যদি প্রশাসন থেকে জানতে পারে তাহলে তারা এসে বিয়েটা বাধা দেবে, হতে দেবে না। এবার উনি ভাবলেন যে এরকম ঘটনা তো ঘটতেই পারে, যে আশেপাশের লোকরা যাতে জানতে না পারে পুরো বিষয়টা লুকিয়ে করা হচ্ছে। এবার এই মেয়েটি, যে মেয়েটি ক্লাসে ওর বান্ধবী, তাকে ঢুকতে দেয়নি, কিন্তু উনি হলে যদি আমি যাই আমাকে ওরা কী করে বারণ করবে, এবং আমি শুধু এটুকু বলবো যে, মানে আর কি মনে মনে উনি ভাবছেন যে আমি বলবো আমি একবার ওর সাথে দেখা করতে চাই, তাহলে তারা আমাকে বাধা দেবে না। আর আমি একবার যদি ওর বাড়িতে যেতে পারি, ওর বাড়ির ভাইবস দেখে আমি বুঝে যাব যে ব্যাপারটা কী হয়েছে। যদি ওরা বিয়ের চিন্তা করে তাহলে আমি বাড়িতে একটা প্রস্তুতি তো থাকবেই, আর ওকে দেখেও আমি বুঝে যাব।
এই কথা চিন্তা করে, মানে উনি তখন মনে মনে ভেবে নিয়েছেন প্রায় মধুবনী ম্যাডাম যে নিশ্চয়ই মেয়েটাকে বিয়ে দেওয়ার প্ল্যান আছে। এবার এই কথা চিন্তা করে উনি ওই ক্লাসের যার একটা মেয়ে ছিল, তো সেই মেয়েটিকে বলল যে ছুটির পরে তুমি একটু আমার সাথে থেকো, তুমি আমার গাড়িতে উঠে ওর বাড়ি আমাকে নিয়ে যাবে। এবার দেখুন, মানে ছুটি হওয়ার সাথে সাথেই কিন্তু ম্যাডাম, যেহেতু ওনাকে 2 ঘন্টারও বেশি সময় জার্নি করে বাড়ি ফিরতে হতো, তো উনি সাথে সাথেই বেরিয়ে যেতেন। এবার উনি জানেন যে উনি যদি মেয়েটার বাড়ি যান সেখানে মিনিমাম 1 ঘন্টা মানে যাওয়া আসা মিলিয়ে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাও ওনার মনে হলো যে না, অ্যাজ এ টিচার এটা আমার দায়িত্বের আন্ডারে পড়ে যে দেখা যে মেয়েটা সত্যি কেন আসছে না। যদি সত্যি ওর শরীর খারাপ হয়ে থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে সেটা ঠিক আছে, কিন্তু যদি ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে, ওর তো এখনো 18 বছর হয়নি, যদি বিয়ে দিতে চায় সেটা আমার কিন্তু আটকানো উচিত। এবার এই কথা চিন্তা করে ছুটি হওয়ার সাথে সাথেই ওই মেয়েটিকে নিয়ে মধুমণি ম্যাডাম গাড়ি করে ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এবার গ্রামের দিকে যদি কারোর বাড়িতে হঠাৎ করে গাড়ি নিয়ে কেউ আসে, একটা মানে লোকজন কনসাস হয়ে যাবে। উনি তখন ম্যাডাম ভাবলেন যে না, বাড়ির খুব কাছে গাড়িকে দাঁড় করানো যাবে না। উনি গাড়িটাকে অনেকটা আগে দাঁড় করালেন এবং উনি মেয়েটিকে বলেন যে বাকি পথটা ওনাকে হাঁটিয়ে হাঁটিয়ে হেঁটে হেঁটে যাবে আর কি, যাতে ওরা বুঝতে না পারে হয়তো আজকেই বিয়ে, হয়তো কিছুক্ষণ পরেই উনি মনে মনে আর কি ভাবছিলেন যে হয়তো একটু পরেই মেয়েটার বিয়ের আসর বসবে। এবার আমি যদি গাড়ি নিয়ে ফট করে যাই, ওরা মেয়েটাকে হয়তো লুকিয়ে দেবে, আমার সাথে দেখা করতে দেবে না, এরকম কোনো ঘটনাও ঘটতে পারে। তো উনি মানে পুরোপুরি না মধুবনী ম্যাডাম ব্যাপারটাকে মাথার মধ্যে সাজিয়ে নিয়েছিলেন যে কিভাবে উনি ব্যাপারটা করে উনি মেয়েটার সাথে দেখা করতে পারেন। ওনার মেন উদ্দেশ্য ছিল মেয়েটার সাথে দেখা করা, যে কেন মেয়েটা আসছে না সেটা সত্যিটা উদ্ঘাটন করা। ঠিক আছে, যাই হোক, তো গাড়িটা থামিয়ে ওই মেয়েটিকে নিয়ে ম্যাডাম যাচ্ছেন মেয়েটার বাড়ির দিকে। দেখছে যে সব ছোট ছোট টিনের চাল দেয়া বা খড়ের চাল দেয়া বাড়ি আশেপাশে। তো একটা বাড়ি দূর থেকে দেখি ওই মেয়েটি বলছে ওইটাই হচ্ছে ওর বাড়ি। এবার ম্যাডাম ওই মেয়েটাকে বলছে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, বা তোমার যদি দেরি হয়ে যায় তুমি বাড়িও চলে যেতে পারো, আমি দেখে নিচ্ছি, ওর বাড়ি কাছাকাছি। তুই মেয়েটা বললো না না ম্যাডাম, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি যান। এবার তো মধুবনী ম্যাডাম মনে সাহস নিয়ে, মানে ওনার না খুব মনে মনে ভয় লাগছে, যাতে মেয়েটার বিয়ে হয়ে গেল না, তো আমি তো 5 দিনের দিন এলাম, আমার তো আগে আসা উচিত ছিল। মানে তখন ওনার না মনে মনে খুব খারাপ লাগছে যে নিশ্চয়ই মেয়েটার বিয়ে দিচ্ছে, বা হয়তো বিয়ে হয়েও গেছে, যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কি করব। তো উনি তখন মনে মনে ভাবছে যে আমাকে জেলা পরিষদকে জানাতে হবে, হ্যাঁ না তা না, উনি মনে মনে সব ভেবে নিয়েছে। এবং এইসব ভাবতে ভাবতে একদম মেয়েটার বাড়ির কাছে গিয়ে, একদম দরজার কাছে গিয়ে হাজির হয়েছে। গিয়ে দেখছে বাড়ির সামনেটা একদম ফাঁকা, কিচ্ছু নেই, কেউ নেই দাঁড়িয়ে। আশপাশ থেকে 2-1টা লোক এসেছে। এবার ওই ম্যাডাম তখন ওই মেয়েটির নাম ধরে ডাকছে। এবার বাড়ি থেকে তখন প্রথমে কেউ বেরোয়নি, তো পাশ থেকে একটা ভদ্রলোক, সে বলছে যে আপনি কে? তো তখন বলছে যে আমি অমুক স্কুলের টিচার, এই মেয়েটি আমার স্কুলের ছাত্রী, ও 5 দিন ধরে আসে না, কোনো খবরও পাইনি, তো স্কুল থেকে তো একটা খবর নেওয়া উচিত, তাই জন্য আমি নিজে টিচার, আমি এসেছি। তো ওই ভদ্রলোক তো বলছে ও ম্যাডাম আপনি এসছেন, আপনি দিদিমণি আপনি এসছেন, এরকম করে বলছে যে দাঁড়ান আমরা ডেকে দিচ্ছি। এই বলে লোকটা না মানে ভিতরে চলে গেছে, এবং ভিতরে গিয়ে লোকটা বলল বাড়ির লোককে ডেকে আনছি, কিন্তু সে আর ভেতর থেকে বাইরে আসছে না। প্রায় 5 মিনিট ম্যাডাম ওখানেই দাঁড়িয়ে আছেন মধুবনী ম্যাডাম, কিন্তু লোকটা এত ভালো ব্যবহার করে ভিতরে গেল মেয়েটার বাড়িতে, বলছে আমি ডেকে আনছি, কিন্তু সে নিজেও বেরোচ্ছে না, বাড়ির লোকও বেরোচ্ছে না। এবার ওনার তো মানে সন্দেহ বাড়ছে যে ব্যাপারটা কি, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে লোকটা কোথায় গেল। আর ছোট গ্রামের বাড়ি, ঠিক আছে, সামনে একটা দালান কোটা মতো জায়গা, আর ভিতরে বেশি ঘরও নেই, তো ভাবছে যে গেল কোথায় লোকটা। যাই হোক, উনি 5টা মিনিট দাঁড়ানোর পরে আবার উনি মেয়েটার নাম ধরে ডাকছে। এবার না ওনার একটুখানি মানে টেনশন হচ্ছে যে মেয়েটা যখন বেরোবে হয়তো দেখা যাবে, আমি দেখবো যে মেয়েটা শাঁখা সিঁদুর পরে দাঁড়িয়ে রয়েছে, আমি মেয়েটাকে উদ্ধার করতে পারলাম না, এরকম নানান কথাবার্তা ওনার মনের মধ্যে আসছে। এই সময় লোকটা বেরিয়েছে এবং পিছনে একজন মহিলা, তো সেই মহিলাটার মাথায় ঘোমটা দেওয়া, গ্রামের মহিলারা যেরকমভাবে থাকেন। তো উনি কোনো রকমে হাত জোড় করে নমস্কার করে, মহিলাটা বলছে আমি ওর মা, বলছে ওর শরীরটা না ভালো নেই, সেজন্য স্কুলে যায়নি,
হয়তো পরের সপ্তাহে ওর শরীরটা ভালো হয়ে যাবে, ও স্কুলে যাবে। তো তখন ম্যাডাম না একটুখানি ওনার সন্দেহ হয়, তো উনি বললেন কি হয়েছে, ওকে কি আপনারা ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলছে? তখন বলছে না না ম্যাডাম, না না দিদিমণি, আমরা ডাক্তার তো দেখাইনি, আমরা খুব বড় কিছু না হলে তো গ্রামে আমরা ডাক্তার দেখাই না। আর সত্যি বলতে কি ওই গ্রামে কোনো হাসপাতাল ছিল না, একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল কিন্তু কোনো সেরকম হাসপাতাল নেই। তো তখন মধুবনী ম্যাডাম না একটুখানি ওনার খটকা লাগে। উনি বললেন আচ্ছা ঠিক আছে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তো আমি একবার ওর সাথে দেখা করতে চাই। ও কি ঘরের ভিতরেই আছে, ও কি শুয়ে আছে? তখন বলছে না না, ও তো শুয়েও ঘুমোচ্ছে। এবার ম্যাডাম ভাবছেন যে বিকেল হয়ে প্রায় সন্ধে সন্ধে হবে, এখন মেয়েটা কি করে ঘুমোবে, এটা তো ঘুমানোর সময় নয়। তো ম্যাডাম বলছে ঠিক আছে, ও ঘুমোচ্ছে, ওকে ডাকার দরকার নেই, আমি শুধু একবার ওকে দেখে চলে আসবো। এই বলে ম্যাডাম, এই মধুবনী ম্যাডাম কি করেছে, মানে সামনের দিকে এগিয়ে গেছে ঘরে। এবার সঙ্গে সঙ্গে না ওই মহিলাটা, মানে ওই মেয়েটির মা, সে না মানে আটকাতেও পারছে না, আবার খুব ইতস্তত বোধ করছে। বলছে না আসলে মানে আমাদের ঘরটা না খুব অগোছালো, আপনি এখন কি যাবেন ঘরে, ও ঠিক আছে, ওকে ডাক্তার দেখানোর দরকার নেই, ও ঠিক আছে, ও কদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে, আমরা ওকে স্কুলে পাঠাবো। তো তখন ম্যাডাম বলছে যে আপনি জানেন ওর, ও পড়াশুনো যথেষ্ট ভালো পড়াশুনো করে, কিন্তু সামনের মাসে পরীক্ষা, এখন ওর সুস্থ থাকাটা তো খুব দরকার, পরীক্ষা আছে, ওকে পড়াশুনো করতে হবে। তো তখন না মানে একটা জিনিস বুঝতে পারছে যে ওই মেয়েটির মা এবং ওই যে পাড়ার লোকটা ছিল, সে মানে চাইছে না যে ম্যাডাম ভিতরে যাক। এবার ওখানে গ্রামের দিকে টিচারদেরকে খুব সম্মান করা হয়, তো সরাসরি বলতেও পারছে না যে না যাবেন না। এবং ওই লোকটা হঠাৎ করে বলছে যে ম্যাডাম আমি আপনাকে, ওই যে একটা অনেক দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, ওটা কি আপনার গাড়ি, চলুন আপনাকে আমি গাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। এবার এই কথাটা যখন শোনে তো তখন ওই মেয়ের মাটাও বলছে যে হ্যাঁ হ্যাঁ, আপনাকে উনি ছেড়ে দিচ্ছে, আপনাকে আমি, ঘরে আমার দুটো নাড়ু হয়েছে, আপনি প্রথম আমাদের বাড়ি এলেন, আপনাকে একটু নাড়ু জল দিচ্ছি, আপনি খেয়ে আপনি এগোতে পারেন, আপনি তো অনেক দূরে থাকেন, আমি শুনেছি আমার মেয়ের মুখে। ম্যাডাম নিজের পরিচয় দিয়েছিলেন মধুবনী ম্যাডাম। এবার ওই মধুবনী ম্যাডামের কথা ওই মেয়েটির মা জানতেন। এবার উনি না তখন বুঝে গেলেন যেখানে একটা কিছু গণ্ডগোল আছে, কোনো কারণ ছাড়া কেন মানে টিচারকে ঘরে যেতে দেবে না, মানে কোনোভাবেই মেয়েটার সাথে দেখা করতে দিতে চাইছে না। আর যে ভদ্রলোক ওনাকে, ওই বাড়ির লোককে ডাকতে গেছিল, সেই লোকটিও চাইছে না যে ম্যাডাম ভিতরে ঢুক, মানে তাকে গাড়ি অবধি ছেড়ে দিতে চাইছে। এবার ম্যাডামের মাথায় না তখন একটা বুদ্ধি আসে, কারণ উনি একা। এবার এখন যদি উনি জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকতে যায়, তাহলে বিষয়টা গ্রামের লোকেরা একটু আপত্তি করতে পারে এবং ব্যাপারটা একটু অন্যরকম দিকে চলে যাবে। তো উনি ভাবলেন যে না, এখানে একটা চালাকি করতে হবে। তো ম্যাডাম না তখন হঠাৎ করে ওনার একটু শরীর খারাপ লাগছে, একটু মাথা ঘুরছে, এটার উনি একটা নাটক করে, ঠিক আছে। উনি তখন ম্যাডাম বলেন যে আমার আসলে শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন আমাকে এতটা জার্নি করে আসতে হয় সারাদিন স্কুলে কাটানোর পরে, এই বলে না ওই সামনের দেওয়া একটা বসার মতো জায়গা ছিল, উনি সেখানে বসে পড়েন। এবার দিদিমণিকে এরকমভাবে বসে পড়তে দেখেছে, শরীর খারাপ লাগছে দেখে ওই যে ভদ্রমহিলা ছিল তিনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ আপনি বসুন, আমি আপনাকে পাখা করছি, আমি আপনাকে দাঁড়ান জল দিচ্ছি, আপনি একটু জল খান। তো এই বলে উনি ভিতরে গেছে। তো ভিতর থেকে মানে উনি খুব ব্যস্ত হয়ে একটুখানি জল, নাড়ু, মুড়ি, এটা উনি একটা বাটি করে এনেছেন, আর একটা জল গ্লাসে দিয়েছে, আর উনি না রীতিমতো একটা হাত পাখা এনে পাখা করছে ম্যাডামকে। এবার এই নাটকটা করার সময় উনি না মানে ম্যাডাম তখন, মধুবনী ম্যাডাম খেয়াল করার চেষ্টা করছিলেন যে বাড়ির আশেপাশে মানে একটা বিয়ের অনুষ্ঠান হলে বা যদি বিয়ে হয়েও গিয়ে থাকে, কিছু না হলেও কিছু তো চোখে পড়বে, একটা আলপনা হোক বা স্বস্তিক চিহ্ন, যেগুলো গ্রামের দিকে, উনি যেহেতু 5 বছর তার আগে গ্রামে উনি ছিলেন, কাজ করেছেন, তো সেই সুবাদে উনি দু একটা বিয়ে বাড়িও অ্যাটেন্ড করেছেন। তো উনি ভাবছেন যে কিছু না হলেও কিছু তো থাকবে। এবার উনি ওই রকম করে জলটা খাচ্ছেন আর একটা নাড়ু নিয়ে একটু একটু করে খাচ্ছে, আর উনি না মানে বারবার এদিক ওদিক দেখছে যে কিছু চোখের পড়ে কিনা, যেটা সন্দেহজনক বা যেটা থেকে অন্য কিছু মনে হয়। কিন্তু উনি সেরকম না কিছু বুঝতে পারছেন না, মানে একটা বিয়ে বাড়িতে হলে যেরকম আর কি থাকা উচিত, যেরকম সিমটমস থাকা উচিত বা কিছু সাজানো গোছানো কিছু স্বস্তিক চিহ্ন, ওরকম কিচ্ছু নেই। এবার এই করতে করতে মানে ওই নাড়ুটা আস্তে আস্তে উনি খাচ্ছেন, দেখাচ্ছেন যে ওনার শরীরটা খুব একটা ভালো নেই, এই করছেন এবং উনি চারিদিকে তাকাচ্ছেন। তাকাতে তাকাতে
উনি একটা জিনিস খেয়াল করলেন যে গ্রামের বাড়িগুলো তো মানে অনেকটা জায়গা নিয়ে হয়, আর মানে বাড়ির ঠিক সাইড করে একটু পিছনের দিক করে উনি দেখলেন 4-5টা মালসা পড়ে রয়েছে, মাটির মালসা। এবং সেই মাটির মালসার মধ্যে কিছু একটা পোড়া পোড়া কিছু রয়েছে, মানে মালসাগুলোও পোড়া এবং মালসার মধ্যে কিছু একটা যে পোড়ানো হয়েছে পুরো কালো কালো হয়ে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু উনি গ্রামে বহুদিন থেকে কাজ করছেন, টিচার হিসেবে উনি নিযুক্ত আছেন, তো সেই সুবাদে উনি গ্রামের ভিন্ন জায়গায় ভিন্ন বাড়িতে উনি এর আগে গেছেন। তো এইরকম পোড়া জিনিস এই সময় দেখাটা কিন্তু স্বাভাবিক নয়। এবার গুড় জাল দেওয়ার সময় অনেক মানে যারা গুড় জাল দেয়, সেই গুড় জাল দেওয়ার সময় অনেকে কী করে ওই খেজুরের রসটাকে জাল দেয় সেটা বড় বড় পাত্রে, সেইগুলো আলাদা জিনিস। কিন্তু এরকম মালসা মানে চারিদিকে অনেকগুলো মালসা পোড়া পোড়া মতো রয়েছে এবং বিভিন্ন রকমের লাল কাপড়ের টুকরো, বিভিন্ন এরকম জিনিস দেখে ওনার না একটুখানি খটকা লাগে এবং উনি তখন ভাবেন যে এইগুলো কেন এখানে থাকবে, এগুলো তো এখানে থাকার কথা নয়। আর এটা খুব স্বাভাবিক জিনিসও নয় যে এরকম পোড়া জিনিস পড়ে রয়েছে, কিছু লাল পোড়া পোড়া কাপড়ের মানে লাল চেলি টাইপের কিছু কাপড়ের পোড়া পোড়া টুকরো, এরকম কিছু কিন্তু উনি দেখতে পান। এবার এটা দেখে না মানে ওনার একটু সন্দেহ হয়। উনি ভাবছেন যে এটা তো হওয়ার কথা নয়। এবার উনি তখন জলটা তো খেয়ে নিলেন, খাওয়ার পরে উনি না এবার এর মধ্যে যেটা হলো যে উনি মানে বললেন আর কি যে আমি আর 5টা মিনিট বসে এবার চলে যাব, মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দেবে। তখন মানে মেয়ের মা বলছে হ্যাঁ হ্যাঁ স্কুলে পাঠিয়ে দেবো। আর ওই যে লোকটা ছিল সেই লোকটাও ভাবলো যে ঠিক আছে ম্যাডাম যখন চলেই যাবে, তো উনি বললেন যে আমি আমার সামনের ঘরের দাওয়াতেই রয়েছি, আপনি যখন বেরোবেন আমি আপনাকে আপনার গাড়ি অবধি ছেড়ে দেবো। তো ম্যাডাম বললেন হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বেরিয়ে যাব। এবার এই বলে ওই মহিলাটা তো ওনাকে পাখা করছিল, তো মধুবনী ম্যাডাম এখানে একটা চালাকি করেন। উনি তখন বলেন যে আমি পাখাটা আমি নিজে হাতে করে নিচ্ছি, আপনি আমাকে বরং আর এক গ্লাস জল দিন, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এবার দিদিমণি খুব বাড়িতে এসছে, তিনি 1 গ্লাস জল চাইছেন। তো ওই মেয়ের মা তো বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই দিদিমণি আপনি এখানটা বসুন, আমি আপনাকে জল দিচ্ছি। বললেন হ্যাঁ হ্যাঁ তো আপনি আমাকে জলটা দিন, আমি জলটা খেয়ে চলে যাব। এবার উনি সোজা চলে গেছে জল আনতে। এবার মানে গ্রামের ওদের যে মেয়েটার যে বাড়িটা ছিল সেই বাড়িটার না মানে রান্নাঘরটা হচ্ছে সাইডে, বাড়ির সাইডে, আর তার সামনে একটা ওই ধানের গোলা টাইপের যেরকম হয় সেরকম রাখা ছিল, উনি ছিল তার পাশে বসে। এবার যেই মুহূর্তে ওই মহিলা মানে মেয়েটির মা জল আনার জন্য সাইডে রান্নাঘরের দিকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে মধুমণি ম্যাডাম কি করেন, উনি ওখান থেকে উঠে মানে একটু আস্তে আস্তে ওনার চোখের আড়ায়, যেহেতু সাইডে রান্নাঘরটা উনি না অতটা বুঝতে পারেনি, উনি পিছন ঘুরে জল নিচ্ছে, আর ম্যাডাম কি করেছে ওখান থেকে উঠে সোজা উনি ঘরের ভিতরে ঢুকে যায়। এবার যেই মুহূর্তে উনি দরজাটা ভেজানো ছিল, উনি যে মুহূর্তে ঘরে ঢুকেছেন দেখছে ঘরের ভিতরটা পুরো অন্ধকার, একটা মোটামুটি বড় ঘর, ঘরের ভিতরটা অন্ধকার। আর সেই ঘরটা থেকে গিয়ে পরেই আর একটা ঘর রয়েছে এবং সেই ঘর থেকে একটা কোনো ব্যথায় যদি কোনো মানুষ খুব কষ্ট পায়, মানে একটা কাতর একটা যেরকম মুখ থেকে যেরকম কাতর আবেদন বেরোয়, আহ আহ এরকম করে একটা ব্যথা পেলে মানুষের ব্যথা লাগলে যেরকম আর কি মানুষ করে গোঙানি, সেরকম একটা আওয়াজ উনি খুব মৃদু পাচ্ছেন। আর পুরো বাড়ি মানে ঘরের ভিতরটা না মানে একদম অন্ধকার মতো, ঘরে কিছু বিক্ষিপ্তভাবে জিনিসপত্র ছড়ানো রয়েছে। এবার এটা দেখে না ওনার একটু সন্দেহ হয়। আর যেই মুহূর্তে উনি ওই গোঙানির আওয়াজটা পেয়েছেন, উনি সঙ্গে সঙ্গে ওই ঘরটা থেকে বেরিয়ে পিছনে যে ছোট ঘরটা রয়েছে সেই ঘরে গেছেন। এবার সেই ঘরের দরজাটাও কিন্তু ভেজানো ছিল, উনি আস্তে করে খুলেছে দরজাটা। এবার যে মুহূর্তে উনি দরজাটা খুলেছেন উনি শুনতে পাচ্ছেন মানে ওই মেয়েটির মা জল নিয়ে এসে দিদিমণিকে দেখতে পাচ্ছে না। এবার উনি দিদিমণি আপনি কি চলে গেলেন এই বলে উনি মানে বাইরে খোঁজাখুঁজি করছে। এবার উনি ভাবলেন যে সর্বনাশ, এবার তো উনি ঘরের ভিতরে যদি আসে। এবার উনি ভাবলেন যে না, আমাকে যা দেখার যা বোঝার এই কিছুটা আমার কাছে হাতে সময় আছে, উনি হয়তো কিছুক্ষণ ঘরের বাড়ির বাইরে খোঁজাখুঁজি করবেন, আমার গাড়ি আছে কিনা দেখতে যাবেন, সেটুকু হয়তো করবে। তো উনি মনে মনে ভাবলেন যে এটাই আমার কাছে সময়, আমাকে এইটুকু সময়ের মধ্যে একবার ওকে দেখতে হবে।
তো দরজাটা মানে এত ভিতরটা ঘরের অন্ধকার যে মানে দরজাটা খুলেই যে উনি মেয়েটিকে দেখতে পাবে এই অবস্থা নয়। তো উনি দরজাটা খুলে আস্তে করে দরজাটা বন্ধ করে দেন। এবার বন্ধ যখন করেন উনি, তো ঘরের ভিতরে ওই আধো আলো আধো অন্ধকারের মধ্যে উনি যেটুকু দেখলেন যে ওই মেয়েটি, ছোট ঘর এবং ঘরের উপর একটা ছোট্ট চৌকি রয়েছে, কিন্তু মেয়েটা চৌকির উপরে নেই, মেয়েটা মাটিতে, একদম মাটিতে, প্লেন মাটিতে শুয়ে, মানে চুলটা খোলা, উস্কো খুস্কো একটা ফ্রক পরে মেয়েটা শুয়ে মানে গোংড়াচ্ছে, মানে মানে হয় না খুব ব্যথা হলে মানুষের মুখ থেকে যেরকম গোঙানির আওয়াজ বেরোয় সেই রকম। এবং উনি না সেটা দিয়ে খুব অবাক হয়ে যান যে মেয়ে বলছে অসুস্থ, সেই মেয়েটাকে মাটিতে কেন রেখে দিয়েছে। এবার না উনি ভাবছেন তাহলে কি মেয়েটা পড়ে গেছে, আবার ভাবছে যে সেটাও তো হওয়ার কথা নয়, কারণ মেয়েটা একইভাবে শুয়ে গোঙাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটার গালে, মেয়েটার হাতে কীরকম একটা চাপা চাপা লাল ডোরা ডোরা টাইপের দাগ। তো উনি না সঙ্গে সঙ্গে মানে ওই ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছেন, তো উনি বসে পড়েছেন, বসে ওর মাথায় হাত বুলিয়ে মেয়েটার নাম করে বলছে যে তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, তোমার শরীরে কি অসুবিধে হচ্ছে, আমি টিচার, আমি অমুক টিচার, তুমি আমায় বলতে পারো। তো উনি দেখছেন যে মেয়েটা না মানে ওই যে মাথার মধ্যে হাত বোলাচ্ছে, মেয়েটা বুঝতে পারছে, মানে মেয়েটার কানে কথা যাচ্ছে, ওর মাথা কাজ করছে, কিন্তু মেয়েটা এতটাই দুর্বল হয়ে গেছে, বা যাই হোক অসুস্থতা বলি, দুর্বলতা বলি, যে কারণেই হোক, ও না মানে কথা বলতে পারছে না, মানে চোখটাও হালকা হালকা করে খুলেছে, খুলে একটা কিছু বলতে যাচ্ছে। সেই মুহূর্তে ওই ম্যাডাম বুঝতে পারলেন যে এই ঘরটার আগে যে বাইরের যে ঘরটা রয়েছে সেই ঘরে কেউ ঢুকে গেছে, দরজার আওয়াজ পেয়েছে। এবার উনি তো চুপ করে একদম, মানে একদম চুপ করে গেছে, যে উনি কি করেছে, নিজের মুখটাও বন্ধ করে নিয়েছে আর মেয়েটাকেও এরকম করে চুপ করার আর কি আর্জি জানাচ্ছে। এবার তো ম্যাডামের খুব ভয় লাগছে যে আমি এমনি, উনি মানে বাইরের ঘর থেকে, মানে বাইরের দাওয়া থেকে উনি লুকিয়ে ঘরে চলে এসছে, তার মধ্যে মেয়েটার এরকম অবস্থা দেখছে। উনি ভাবছেন যে এবার যদি মেয়েটার মা এই ঘরে চলে আসে আর আমাকে যদি দেখে রিয়াকশানটা কী হবে, কি বলবে তখন। তো উনি তখন কি করলেন, এবার ওনাদের যে মানে গ্রামের দিকের বাড়িগুলো তো অনেক বড়, অনেক জায়গা নিয়ে হয়, তো ওদের ওই ঘরটা থেকে বেরিয়ে কিছুটা করে একটা খাটাল ছিল, মানে গরু থাকে আর কি। এবার উনি তখন ভাবলেন যে না, এক্ষুনি এবার মেয়েটার ঘরে আসতে পারে। উনি চট করে ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই যেখানে গরু রাখে সেইখানে সাইড করে উনি চুপচাপ দাঁড়িয়ে গেলেন এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে কী হয়। এবং উনি বেরিয়ে যাওয়ার ঠিক মুহূর্তের মধ্যে, মানে জাস্ট উনি বেরিয়ে ওইখানটায় লুকিয়েছেন, আর সাথে সাথে ওই মেয়েটার মা মানে এই ঘরের দিকে আসে এবং উনি সেটা লুকিয়ে লুকিয়ে সাইড থেকে দেখলেও যে মানে মেয়েটার মা দরজা খুললো, দরজা খুলে ঢুকলো, ঢুকে এই ম্যাক্সিমাম 1 মিনিট মতো মেয়েটার মা ছিল, উনি ঘর থেকে বেরিয়ে যান। এবার উনি তখন মানে মানে মনে মনে আর কি একটু, মানে হয় না অনেক সময় নিজের নিজের মধ্যে কথা বলা, যে তাহলে মনে হয় দিদিমণি বাড়িই চলে গেছে, দিদিমণি বললো জল খাবে, কেন যে চলে গেল, এরকম মানে বক বক করতে করতে ওর মা বাইরের দিকে আবার চলে গেছে। মানে উনি বলছেন, মধুবনী ম্যাডাম বলছে যে আমি নিজে মানে ওইভাবে যে কোনো বাড়িতে নিজে চোরের মতো ঢুকবো, এটা আমি নিজে কোনোদিনও স্বপ্নে কল্পনা করতে পারি। কিন্তু উনি মনে মনে ভাবছেন যে মেয়েটার কি হয়েছে, একটা মেয়ে যে সুস্থ সবল একটা জন্মনে মেয়ে, ক্লাস 8-এ পড়ে, তার শারীরিক অবস্থা এত খারাপ কী করে হয়ে গেল। এবং ঘরের মধ্যে উনি যেটুকু আর কি দেখেছেন এক ঝলকে, ঘরের মধ্যে প্রচণ্ড বেশি পোড়া পোড়া গন্ধ, কোনো কিছু জিনিস পোড়া মানে পোড়ালে যেরকম একটা পোড়া গন্ধে ভরে যায়, খুব বিচ্ছিরি রকমের একটা পোড়া গন্ধ ঘরের ভিতরে তখনও মানে ধোঁয়া ধোঁয়া মতো হয়ে রয়েছে, প্রচণ্ড অন্ধকার। আর মেয়েটাকে এভাবে মাটিতে কেন ফেলে রেখেছে, উনি কিছুই বুঝতে পারলেন না। এবার ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটার না মানে ওরকম করে কোনো পাঁচিল বা ব্যারিকেড কিছু ছিল না, ওই ছোট ছোট কঞ্চি দিয়ে 2.5 ফুটের মতো একটুখানি ব্যারিকেড মতো করা, আর তার উপর দিয়ে ওই ওই ছোট মাচা মতো, আর তার উপর দিয়ে ওই উচ্ছে গাছ, তারপরে কুমড়ো গাছ, এগুলোর লতা ঝোলানো রয়েছে। এবার ম্যাডাম ভাবছেন যে আমি সামনের দিক থেকে বেরোতে তো পারবো না, আমাকে এদিক দিয়েই বেরোতে হবে। এবার উনি রাস্তাও অত ভালো চেনেন না, কিন্তু তবু বুঝলেন যে এইখান দিয়ে বেরিয়ে আমি যদি সাইড দিয়ে যাই তাহলে আমি যে রাস্তায় গাড়ি রেখেছি সেই রাস্তাটায় আমি যেতে পারবো।
এটা উনি মেক শিওর করলেন। এবার উনি ভাবলেন যে না, আমাকে আর একবার মেয়েটার ঘরে যেতে হবে। এবার এইরকম একটা দুঃসাহসিক কাজ করতে তো মনে তো একটা ভয় লাগে। এবার এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, ওনাকে বাড়ি ফিরতে হবে। উনি ভাবতেন যে আমি কী করব। তো তারপরে ভাবলেন যে না, আমি একবার যখন মেয়েটার সাথে দেখা করার সুযোগ পেয়েছি, আর একবার যদি আমি ঘরে না যাই তাহলে কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারবো না যে কী ঘটনাটা ঘটছে। তো অনেক মনে সাহস নেই, মানে ওনার একটা মন ওনাকে যেতে বারণ করছে, যেখান দিয়ে পালিয়ে চলে যায়, এরপরে গেলে তুই ধরা পড়ে যাবি। আর একটা মন ওনাকে বলছে না, যাই হয়ে যাক, আজকে আজকে আমাকে দেখতে হবে মেয়েটার ঘরে কি আছে না আছে এটা আমাকে বুঝতে হবে। আমার মনে হচ্ছে মেয়েটা শুধু শুধু অসুস্থ হয়নি, এটা এখানে অন্য কোনো ব্যাপার আছে। এবার উনি আবার পা টিপে টিপে ওই মেয়েটার ঘরে গেছে। এবার ঘরে গিয়ে দেখছে মেয়েটা কোনো রকমে চোখটা খুলেছে, মানে মেয়েটা ওয়েট করছিল যে ম্যাডাম কোথায় গেল। এবার মধুমণি ম্যাডাম ঢুকে দেখছে যে মেয়েটার মানে চোখ মুখ একদম মানে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে চোখ দুটো লাল, মুখটা যেন মানে মিষ্টি একটা মুখ, সেই মুখটা যেন কীরকম শুকিয়ে গেছে। হ্যাঁ, তার ওর শরীরে কীরকম পোড়া পোড়া লালচে লালচে দাগ, হাতে দাগ, গালে দাগ। এবং ওর পুরো ঘরটা উনি খেয়াল করলেন যে অদ্ভুত দু চারটে জিনিস রয়েছে। এবং আর যে জিনিসটা দেখে ওনার সব থেকে বেশি গা শিউরে ওঠে, উনি দেখেন একটা ঘরের মধ্যে একটা মালসা, এবং মালসার মধ্যে একটা মরা পায়রা। এই মরা পায়রাটা যখন উনি দেখলেন, উনি তখন বুঝলেন যে কিছু তো একটা বিশাল ব্যাপার আছে। এবং এটার সাথে সাথে উনি দেখলেন যে ওই মেয়েটির পায়ে মানে বেশ অনেকটা করে দু পাই কালো কার গিট মেরে মেরে বাঁধা রয়েছে। এবার ওনার না মানে বুকটা পুরো কেঁপে যায় এটা দেখে, এবং উনি বুঝতে পারেন যে এখানে একটা কিছু খুব ভুল কিছু একটা হচ্ছে, মানে যেটাকে আমরা সাধারণত কালো বিদ্যা, কালো জাদু যেগুলো আমরা বলে থাকি, এরকম কিছু একটা ঘটনা যেখানে ঘটছে সেটা উনি বুঝতে পারেন। এবার উনি তখন ভাবলেন যে না, এবারে কিন্তু মানে আর থেমে থাকা যায় না, এবারে এভাবে থেমে থাকবে, চুপ করে থাকা যায় না। উনি তখন ওখান থেকে বেরিয়ে মানে ঘরটা থেকে বেরোন, এবং ওই যেখানটায় আর কি গরুর যে খাটাল মতো যেটা ছিল সেইখানটায় উনি দাঁড়িয়ে উনি সোজা ওনার হাজব্যান্ডকে ফোন করেন এবং হাজব্যান্ডকে ফোন করে বলেন যে পুরো ঘটনাটা আর কি বলে যে আমি জানি না আমি কখন ফিরতে পারবো, কিন্তু এখানে একটা এরকম ঘটনা ঘটেছে, আমি এখন এই ব্যাপারটার শেষ না দেখে আমি যেতে পারবো না। আর মেয়েটার যে অবস্থা দেখছি, আর এটা আমি বুঝতে পেরেছি যেরকম মরা পায়রা, ওরকম ঘরের মধ্যে ধোয়া ধোয়া প্রচণ্ড দুর্গন্ধ, পোড়া ছেঁড়া কাপড় রয়েছে, মেয়েটার পায়ে গিট মেরে মেরে এরকম কালো কার লাগানো, নিশ্চয়ই এখানে কিছু একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ যেরকম কাজ করতে পারে, অনেক সময় এদেরকে অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক লোভী মানুষ অনেক ধরনের কালো বিদ্যা জনিত কাজকর্ম করে। উনি বলছে যে এসব কিছু ব্যাপার আছে। তো ওনার হাজব্যান্ড ওনাকে বলছে যে তুমি যেটা করছো এটা কিন্তু খুব রিস্কি কাজ, আর তুমি এইভাবে যে মেয়েটার ঘরের মধ্যে দুবার ঢুকলে এটা তো ওর বাড়ির লোক জানে না। বলছে যে দেখো, আমার কিছু করার নেই, কারণ আমি মেয়েটার সাথে দেখা করতে এসেছিলাম, আমাকে মেয়ের বাড়ির লোক দেখা করতে দেয়নি, এবং শুধু মেয়ের মা নয়, পাড়ার লোকও আমার উপরে কড়া নজর রাখার মতো রাখছে। এই সব বলতে বলতে একটা এমন ঘটনা ঘটলো যেটা না মানে ঘটবে এটা কিন্তু ম্যাডাম আশা করেনি। কি ঘটনা ঘটলো সেটা একটু বলি। এই যে উনি ফোনে কথা বলছিলেন, এবার ঘটনাটা যেটা ঘটে যে ম্যাডামকে তো মানে মধুমণি ম্যাডামকে তো ওখানটা দেখা যায় না। এবার যদি উনি যদি বেরিয়ে যেতেন তাহলে সবাই জানেন উনি গাড়ি নিয়ে বেরিয়ে, ওনার গাড়ি ওখানে থাকতো না কিছুটা দূরে। এবার ওই পাড়ার লোক এক দুজন, তাদেরকেও ওই মেয়েটার মা বলেছে যে ম্যাডাম কোথায় গেল, তারাও দেখেনি ম্যাডামকে বেরোতে বাড়ি থেকে। এবার তারা খোঁজ করা শুরু করে দিয়েছে। এবার যেই পিছনের দিকে করে উনি ফোনে কথা বলছিলেন সেইখানে পাড়ার দুটো লোক এই ম্যাডামকে দেখতে পেয়ে যায়। এবার তারা বলছে যে ম্যাডাম আপনি এইখানে কি করছেন, আপনাকে তো সবাই ওদিকে খুঁজছে, আপনি নাকি জল খেতে চেয়েছিলেন, আপনাকে তারপর আর দেখা যায়নি, আপনি বাড়ির পিছনে এলেন কি করে। তো সঙ্গে সঙ্গে ওনার ম্যাডাম কি করেছে, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে এবার ম্যাডাম ভাবছেন যে ব্যাস এবার উনি পুরোপুরি ধরা পড়ে গেছে। এবার লোকজন ওদিক থেকে ওর মানে লোকরা আসছে। এবার উনি তখন ভাবলেন যে না, এবার আমাকে খুব ব্যাপারটা এবার আমি সামনাসামনি চলে এসেছি, এবার আমার ভয় পেলে আর চলবে না।
উনি তখন ভাবলেন যে পাড়ার লোক যখন আমাকে দেখেই গেছে আর কয়েক মিনিটের মধ্যে মেয়ের মাও জানতে পেরে যাবে, উনি তখন পিছন থেকে বেরিয়ে এসে উনি একদম দাওয়ার কাছে আসে। এবার সেই সময় ওই রান্নাঘরের দিকে ওনার মা ছিল, মেয়েটির মা তো ম্যাডামকে দেখে খুব অবাক হয়ে গেছে যে ওনারই ঘরের ভিতর থেকে কি করে বেরোলো। তো উনি না একটু বিরক্ত হয়েছে, এবার ওনার চোখ মুখ দেখে এবার বোঝা যাচ্ছে, কিছু বলতেও পারছে না। বলছে আপনি ভিতর থেকে কি করে এলেন? আপনি তো বাইরে ছিলেন, আপনি জল খেতে চাইলেন, আপনি বলেন আপনার শরীর খারাপ লাগছে, আপনি এভাবে ঘরের ভিতরে কখন গেলেন? আপনি মানে কাউকে কিছু বললেন না। আমি তো আপনাকে বলেছি আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ে কদিনের মধ্যে স্কুলে যাবে, ওই অন্য টিচাররা তো কেউ তো আসেনি, আপনি কেন এত কথা জিজ্ঞেস করছেন? আপনি এখনও বাড়িতে আছেন। মানে সরাসরি বলতে পারছে না যে কেন আপনি এসেছেন, কেন আপনি ঢুকলেন, সরাসরি চার্জ করছে না, কিন্তু বেশ অসন্তুষ্ট, মানে খুব রেগে গেছে, সেটা বোঝা যাচ্ছে। উনি চুপ করে আছেন ম্যাডাম। আশপাশ থেকে 3-4 জন পাড়ার লোক, সেই লোকটা যে লোকটা আর কি বলেছিল যে আমি আপনাকে গাড়ি অবধি পৌঁছে দিচ্ছি, সেও চলে এসছে। সেও বলছে যে ম্যাডাম আপনি বাড়ির কাউকে না বলে আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, এরকম করে 2-4 জন কথা বলছে। এবার ম্যাডাম ভাবছেন যে আমি, মানে ওনার না খুব রাগ হচ্ছে। উনি ভাবছেন মনে মনে যে এই লোকগুলো সবাই মেয়েটার কথা জানে, কিন্তু কেউ আমাকে সত্যি কথা বললো না, এবং এরা আমাকে মেয়েটার সাথে দেখাই করতে দিল না। এই বলতে বলতে মেয়েটার যে বাবা আর যে দাদা, তারাও খবর পেয়ে মাঠ থেকে চলে এসেছে। আর ম্যাডাম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, না একদম উনি বলছেন আমি সবার চোখে চোখ রেখে আমি সবার দিকে তাকিয়ে আছি। এবার অনেকে অনেক কথা বলছে, তো ম্যাডাম তখন বলছে যে আপনাদের অনেকের অনেক কথাই আমি শুনলাম, আমি আপনাদের প্রত্যেকটা কথার জবাব দেব, কিন্তু তার আগে আপনারা বলুন মেয়েটার কি হয়েছে? মেয়েটা এইভাবে, একটা অসুস্থ মেয়ে মাটিতে পড়ে রয়েছে কেন, এবং আপনাদের এই ঘরে মরা পায়রা থেকে শুরু করে পোড়া কাপড়ের টুকরো এবং মেয়েটার পায়ে এতটা করে গিট মারা কালো কার কেন বাঁধা, সেই প্রশ্নের উত্তর আগে আপনি দিন। এবার তো মানে মেয়ের মা একটুখানি ঘাবড়ে গেছে। সে তখন বলছে আপনারা না হয় শহরের মানুষ, আপনাদের ব্যাপার আলাদা, আমাদের এখানে মেয়েরা অসুস্থ হলে আমরা এরকম কালো কাঠ দিয়ে গিট মারি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মেয়ে, আমি তো চাইবই যে সে সুস্থ থাকুক, আপনি টিচার হয়ে এত কথা কেন বলছেন? এরকম নানান কথাবার্তা বলছে। কিন্তু বোঝা যাচ্ছে যে মেয়েটার মা ভয়ও পাচ্ছে যে এই বিষয়টা এবার মানে বড় আকারে চলে যাবে, আরও কেউ জানতে পেরে যাবে, সেটা বোঝা যাচ্ছে। এবার মেয়ের মা তাও একরকম কথা বলছে, কিন্তু মেয়ের যে বাবা, সে এবার প্রচণ্ড রেগে যায়। সে বলছে আপনি আপনি মানে সে পুরো কথাগুলো শুনেছে, বলছে আপনি কাউকে জিজ্ঞেস না করে আপনি ঘরে কি করে ঢুকে গেলেন? বলে ওর বাবা কি করেছে, ঘরে গিয়ে ঘরটা বাইরে থেকে ওই শিকল দিয়ে তালা দিয়ে দিয়েছে, মানে মেয়েকে যাতে ওই ম্যাডাম বাইরে না আনতে পারে সেই ব্যবস্থা উনি আগেই করে নিয়েছেন। এবার ম্যাডাম দেখছে যে প্রথম দিকে ওনার কথাগুলো তাও কেউ শুনছিল, এবার যেহেতু মেয়ের বাবা এসে এবার বাইরে তালা দিয়ে দিয়েছে, আপনি আমার মেয়ের শরীর খারাপ করে দেবেন, আপনার জন্য আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে, আমার মেয়ে এবার সুস্থ হচ্ছে, এরকম নানান উল্টোপাল্টা অভিযোগ এবার ম্যাডামের বিরুদ্ধে করা হচ্ছে, মধুবনী ম্যাডামের বিরুদ্ধে। এবার উনি দেখছেন যে ব্যাপারটা এবার অন্যদিকে চলে যাচ্ছে। উনি তখন ভাবলেন যে না, এই মানুষগুলোর সাথে এইভাবে কথা বললে হবে না। উনি তখন বললেন যে ঠিক আছে, আপনারা তো এত অভিযোগ করছেন যে আমার জন্য আপনার মেয়ে অসুস্থ হয়ে যাবে, আমি উল্টোপাল্টা কথা বলছি, আপনি তালা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আপনি ভালো করেছেন তালা দিয়েছেন, এবার এই তালা ভেঙে একমাত্র পুলিশ ঢুকবে, আমি প্রশাসনকে ফোন করছি, আমি মানে একজন টিচার, তার অনেকের সাথেই মোটামুটি চেনা পরিচিত থাকে, উনি বলছে যে এখানে যারা শিক্ষা ভবনের লোকজন আমি তাদেরকে ফোন করছি, তারা এসে দেখবে এবার যে আপনারা আপনাদের মেয়েকে, আমাদের এই স্কুলের ছাত্রীকে আপনারা কিভাবে রেখেছেন এবং এটা কোন রোগের চিকিৎসা করছেন সেটাও কিন্তু তখন আপনাদেরকে বলতে হবে। এই বলে উনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেন, ওখানকার আর কি লোকাল। তো উনি বলেছেন, এবং সঙ্গে সঙ্গে মেয়ের বাবা মা মানে যে দাদা ছিল, পাড়ার লোকজন বলছে কি আপনি কি করছেন, আপনি ফোন রাখুন, আপনি ওনাকে রীতিমতো হুমকি দেওয়া শুরু করেছে। উনি বলছেন না, আপনারা এত অভিযোগ করছেন, আপনারা জানেন যে আমার বাড়ি অনেক দূরে, সেই খবর আপনাদের কাছে আছে, তা আপনাদের কি মনে হয় যে এত কিছু শোনার পরে, এবং মেয়েটাকে আপনাদের মেয়েকে আমি গিয়ে দেখেছি ঘরে, ও যে অবস্থায় আছে, যা অবস্থা ওর, সেটা তো খুব স্বাভাবিক নয়। আপনাদেরকে উত্তর দিতে হবে যে আপনারা মানে কি চাইছেন, কি করতে গেছিলেন। বলছে দেখুন একটু পরেই পুলিশ আসবে, আপনারা
তখন তাকে বলবেন। আপনারা আমাকে না হয় বলছেন না, কিন্তু তাদের কাছে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনারা মেয়েটার সাথে কি করেছেন, কি জন্য ওর আজকে এই অবস্থা। এবং ঘরের মধ্যে আপনারা কোন চিকিৎসার শাস্ত্রে লেখা আছে যে ঘরের মধ্যে মরা পচা পয়রাকে রেখে, মালসার মধ্যে রেখে ঘরের মধ্যে জিনিসপত্র পুড়িয়ে আপনারা কোন চিকিৎসা করছেন। এবার যেই মুহূর্তে ম্যাডাম কত তো দৃঢ় হয়ে ও চোখে চোখ রেখে যখন এই কথাগুলো ওদেরকে বলে, গ্রামের লোকগুলো প্রথমে যেমন প্রচণ্ড রেগে গেছিলো, উচ্চস্বরে কথা বলছিল, তারা না আস্তে আস্তে এবার দমে যায়। এবার তারা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করে যে দেখুন, এটা তো গরিব, আমরা তো খুব গরিব পরিবার, আমাদের অনেক রকম ব্যাপার থাকে, সেই জন্য আমরা একটু নিজেদের মতো করে করেছি। আমি জানি হয়তো আপনাদের দেখে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আপনি দয়া করে পুলিশকে এর মধ্যে জানাবেন না। ম্যাডাম বলছে আপনারা তো সত্যি কথা বললেন না, আমি আপনাদেরকে এতবার জিজ্ঞেস করলাম, আপনারা উল্টে আমার নামে অনেক কথা উল্টোপাল্টা বললেন, এবার তো আমাকে ব্যাপারটা শেষ দেখতে হবে। এবার সবাই মিলে কী করলো, ম্যাডামের কাছে, মধুবনী ম্যাডামের কাছে ক্ষমা চাওয়া শুরু করলো এবং বললো যে আপনি পুলিশকে বলুন ব্যাপারটা ঠিক হয়ে গেছে, তারা যেন না আসে। এবার ঘটনা হচ্ছে যে উনি তখন বললেন যে সেটা আমি বলে দেব, কিন্তু আপনারা আগে সত্যি কথাটা স্বীকার করুন যে ব্যাপারটা কী। এবার উনি যাকে ফোন করেছিলেন, ওনার একজন পরিচিত ছিল থানায়, তো তাকে ফোন করেছিল, তো তাকে বলল যে ব্যাপারটা মনে হচ্ছে মিটে যাবে, আমি আপনাদেরকে ফার্দার, সামনেই ছিল, বলছে যে আমি আপনাদেরকে ফার্দার ফোন করব, তারপরে আপনারা আসুন। তো তখন বললো আচ্ছা ঠিক আছে। তো ম্যাডাম বললেন যে আগে আপনি দরজাটা খুলুন, তালা দিয়েছিলেন তো সেটা খুলুন এবং ওকে সামনে আনুন। এবার বাধ্য হয়েছে দরজা খুলতে। তো দরজা খুলে যখন উনি তো আর কি দরজাটাকে ভেজিয়ে রেখে দেখেছিলেন, তো তখন অন্ধকারের মধ্যে অতটা ভালো বুঝতে পারেনি। এবার দরজা খুলে যখন মেয়েটাকে ওরকম করে ওর মা কিছুটা কোলে করে নিয়ে যখন সামনে এসছে, দেখছে যে মেয়েটার অবস্থা খুবই করুণ। এবং ঘরের মধ্যে এই ধরনের কালো বিদ্যা কাজ করলে যেরকম আর কি সর্ষে, কালো তিল, তারপরে প্রচুর প্রচুর সিঁদুর লেপা, অর্ধেক করা পোড়া পোড়া ফল, তারপর এরকম মরা পায়রা, এরকম প্রচুর জিনিস ঘরের মধ্যে রয়েছে। এবং মেয়েটার মধ্যে কোনো হুঁশ নেই আর কি, ও শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু ওর কথা বলার ক্ষমতা নেই। পুরো চোখটাকে স্বাভাবিকভাবে পুরো খুলে রাখার মতো ক্ষমতা ওর মধ্যে নেই। তখন বলছি ব্যাপারটা আপনারা কি সত্যি করে বলুন। তখন মেয়ের মা হাউ হাউ করে কাঁদছে এবং তখনও এটা হওয়ার আগেও ওরা কিছু বলতে চাইছিল না। এবার ম্যাডাম তখন ভাবলেন যে না, এদেরকে পুরো ব্যাপারটা সরাসরি বলতে হবে। তো মেয়ের মাকে তখন উনি বলেন যে আপনি আপনার মেয়ের যে অবস্থা করেছেন, আপনার মেয়েকে তো দেখে মনে হচ্ছে ও বেশিক্ষণ আর বাঁচবেই না। এই বয়সী একটা জোয়ান মেয়ে, ও চোখ খুলতে পারছে না, ও দাঁড়াতে পারছে না, মেয়ের তো নিশ্চয়ই কিছু হয়ে গেছে। এই কথাগুলো যখন বলেছে তখন মেয়ের মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে বিশ্বাস করুন, আমরা কিছুই করিনি, আমাদের এক পরিচিত সাধু আছে, সেই সাধুই আমাদেরকে এই কাজগুলো করতে বলেছে। তার মধ্যে কেন, কিসের সাধু, কী জন্য আপনারা সাধুর কাছে গেছিলেন? তখন বলছে যে ওরা ওদের মেয়েকে নিয়ে ওই সাধুর কাছে মাস 4-5 আগে গেছিল। এবার ওরা যেহেতু গ্রামের দিকে, খুব তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দেওয়ার একটা ওদের টেন্ডেন্সি থাকে, তো ওরা ভাবছিল যে মেয়ের বিয়ে 1-2 বছরের মধ্যে দিয়ে দেবে। এবার ওই সাধু যখন আর কি ওই মেয়েটিকে দেখে, তো দেখে বলেছে যে তোমার মেয়ের কপাল খুব খারাপ, তোমার মেয়ের বিয়ে ভালো হবে না, যদি তোমরা বিয়ে দাও বিয়ে টিকবে না, খুব খারাপ হবে, মেয়ের ভবিষ্যৎ ভালো না, এরকম নানান উল্টোপাল্টা কথা বলে। তো এরা ভয় পেয়ে যায়। তো তখন সাধুকে জিজ্ঞেস করেছে যে তাহলে মেয়েকে কি করব? তখন বলছে যে মেয়েকে প্রতি 2 মাস অন্তর অন্তর টানা 1 বছর বলে যে ওকে একটা ক্রিয়া আদির মধ্য দিয়ে যেতে হবে। এবং এটাও ওই সাধু বলে যে ওই মেয়েটাকে নাকি কোনো আত্মা নাকি কবজা করে রেখেছে, এবং সেই আত্মার এতটাই বাজেভাবে নাকি মেয়েটাকে কবজা করে রেখেছে যে ওই আত্মার কবল থেকে মেয়েটাকে যদি না সরানো হয়, তাহলে নাকি ওই মেয়েটার শারীরিক দিক থেকেও মেয়েটা খুব খারাপ কন্ডিশনে চলে যাবে, মেয়েটার অন্য কিছুও হয়ে যেতে পারে, হয়তো মেয়েটা বেশি দিন বাঁচবে না, এরকম কথা বলে। ধরুন বলছি আত্মার কবল থেকে মেয়েটাকে বাঁচাতে হবে। তো এইসব শুনে গ্রামের লোক খুব ভয় পেয়ে গেছে, তারা বলছে যে আমরা আত্মার কবল থেকে মেয়েকে উদ্ধার করতে চাই, কি করব? তখন বলছে 2 মাস অন্তর অন্তর, 2 থেকে 1.5 মাস
অন্তর অন্তর মেয়েটাকে ঘরের মধ্যে রেখে ওকে ওই আত্মাটা যাতে ওকে ছেড়ে চলে যায় ওকে মারতে হবে, এবং তারপরে ওকে বিভিন্ন রকমের সর্ষে, নিম পাতা, সর্ষের তেল এগুলো গরম করে পুড়িয়ে সেই ধোঁয়াটা ওকে নেওয়াতে হবে, এবং ওই যে আত্মাটার কবলে আছে সেই আত্মাটার কবলের জন্য কিছু না কিছু বলি চড়াতে হবে টাইপের, সেটা কোনো মরা পাখি হোক কিছু হোক দিতে হবে, এবং সেই জন্যই কিন্তু ওই মরা পায়রাটাকে রাখা হয়েছে। এবার গ্রামের মানুষ খুবই সাদাসিধে, তারা ভাবছে যে মেয়েটাকে আমার কোনো বদ আত্মার কবলে পড়েছে, এটাকে বাঁচাতে হবে, তো তার জন্য যদি এগুলো করতে হয় তো করি। ওনারা তখন এগুলো করা শুরু করেছে। তো বলেছে যে ওই সাধুটা এসেছিল, এসে নাকি সে এদের সবার সামনে মেয়েটাকে ওই কোন একটা আত্মার নাম ধরে ডাকে এবং তাকে তাড়ানোর জন্য একটা কঞ্চি দিয়ে মেয়েটাকে মারে, কিছুক্ষণ মারে, এবং তারপরে ধোঁয়াটা শোকায়, ওই জিনিসগুলো পোড়ানোর ধোঁয়াটা, এবং ওই সব ধোঁয়া ঠোয়া শুকে মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে, এবং সেই জন্যই মেয়েটা ওরকম করে নিস্তেজ হয়ে পড়েছিল। আর বলেছে যে এই জিনিসটা 2 দিন ধরেই কাজটা করা হবে, এবং সেই 2-3 দিন মেয়েটাকে একবেলা খেতে দেওয়া হবে, তাও খুব সামান্য। তো সেই জন্য মেয়েটার গায়ে সেরকম জোরও নেই, আর গ্রামের মেয়ে এমনিই প্রচুর কাজকর্মের মধ্যে থাকে, মেয়েটা রোগাই ছিল, তার মধ্যে ওকে 3-4 দিন ধরে একবেলা খেতে দিচ্ছে খুবই সামান্য, তো মেয়েটা আরও দুর্বল হয়ে গেছে, তার মধ্যে এরকম ধোঁয়া ঠোয়া শোকানো হয়েছে, এবং এই জন্য সব ধোঁয়া ঠোয়া শোকার জন্য ওর চোখে ধোঁয়া লাগে এবং চোখটা লাল হয়ে যায়, এবং সেটা দেখে আবার ওই সাধু বলেছিল যে যখন ওই চোখ লাল হবে ওকে কঞ্চি দিয়ে একটু মারতে, যাতে ওই আত্মাটা কষ্ট হয়। তো মানে এই মানুষগুলো এতটাই তাদের শিক্ষার অভাব, এতটাই তাদের মানে কি বলবো, শুধু শিক্ষা বলবো না, মানে কমন সেন্সেরও অভাব, যে তারা এটা বুঝতেই পারছে না যে তার মেয়ের অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে, তো তাকে আবার ওরকম কঞ্চি দিয়ে মেরেছেন। এই সব কিছু করতে গিয়ে মেয়েটারই অবস্থা। তো তখন উনি ভাবলেন যে না, এই ব্যাপারটা এখন আর খুব ছোটোখাটো নেই, সাধু কোথায় থাকে সেটাও জানতে হবে। তো এই করে উনি সেই পুলিশের যে ওনার চেনা ছিল, তো তাকে বলেন যে আপনি নিয়ে আসুন। এবার এই সব করতে করতে বহু রাত হয়ে যায়। ইন দ্য মিন টাইম ওই ম্যাডামের বর আবার গাড়ি নিয়ে আসে, যে স্ত্রী এত বড় একটা সমস্যার মধ্যে ফেসে গেছে, ব্যাপারটাকে মাঝখানে ফোন করেছে, ফোন তুলতে পারেনি, তো লোকজনকে জিজ্ঞেস করে এসেছে, এবং সেখানে আসার পরে ওনার হাজব্যান্ডও মানে অবাক হয়ে যায় এসব ব্যাপার ট্যাপার শুনে। তো তারপরে আলটিমেটলি প্রশাসনের লোকজন আসে, প্রশাসনের লোকজন এসে তারাও ব্যাপারটা শোনে, এবং তারা তো প্রচুর বকাবকি করে বাবা মাকে যে আপনারা কেন এরকম করলেন। তো মেয়েটাকে স্বাস্থ্য দপ্তরে নিয়ে যায়, তো সেখান থেকে মেয়েটাকে বলে যে খুবই দুর্বল, তো ওখান থেকে সামনের যে সরকারি হাসপাতাল ছিল ওখানে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়, এবং ওকে ওষুধপত্র দেওয়া হয়, খুবই দুর্বল হয়ে গেছিলো মেয়েটা, আর ওরকম ধোয়া ঠোয়ার জন্য মেয়েটা খুব অস্বাস্থ্যকর একটা পরিবেশে ছিল, তো শেখার জন্য ওর কিছু সমস্যা হয়, এবং তারপরে ওই সাধুর ঠিকানা নিয়ে সেই সাধুকে ধরার চেষ্টা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সাধুকে কিন্তু ধরা যায়নি, সে কোনোভাবে জানতে পারে এই ব্যাপারটা যে পুলিশ অবধি প্রশাসন অবধি চলে গেছে, সে ওখান থেকে পালিয়ে যায়, একটা ভণ্ড লোক ভাবুন। আর এই ম্যাডাম যদি ঠিক সময় না পৌঁছতেন তাহলে হয়তো মেয়েটাকে বাঁচানোটাও অসম্ভব হয়ে যেত। এবং এই পুরো রিচুয়ালটা যখন হচ্ছিল তখন ওই সাধুই নাকি বাবা মাকে বলেছিল যে কথা কাউকে বলবেন না, আপনার মেয়ের একটা এরকম আত্মার কবলে আছে কিছু, এসব যদি বেশি জানাজানি হয় তাহলে আপনার মেয়ের বিয়ে হবে না পরে। তো ওই ভয় ওরাও কাউকে কিছু বলেনি, কিন্তু ঘটনা হচ্ছে যে অজ্ঞানতার শিকার হয়ে উনি নিজেরা বাবা মা তার অজান্তেই নিজের মেয়েরই ক্ষতি করে বসছিলেন। যাই হোক, তো এরকম মানে টিচার, এরকম মানুষজন এখন পৃথিবীতে কমই আছে যারা মানে সত্যিকারের, যাদের মন থেকে চায় যে মানে তার ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করতে, আশেপাশের মানুষকে বিপদমুক্ত করতে। তো শুধুমাত্র এই ম্যাডামের তৎপরতার জন্যই, কিন্তু তার ভালোবাসার টানের জন্যই সেদিন কিন্তু উনি ওই মেয়েটাকে বাঁচাতে পেরেছিলেন প্রাণে। এটাই ছিল ঘটনা। এরপরে মেয়েটা সুস্থ হয় এবং মেয়েটার বাবা মাকে বোঝানো হয়, খুব ভালো করে বোঝান এই ম্যাডাম স্কুলে ডেকে, যে মেয়ে পড়াশুনো করুক, মেয়ে পড়াশুনোয় ভালো আপনার, আর বিয়ে থাকার কথা একদম ভাববেন না, ও আগে নিজে পড়াশুনো করুক, নিজের পায়ে দাঁড়াক, 22-23 বছরের আগে একদম বিয়ে দেওয়ার চিন্তা করবেন না। যাই হোক, তো তার বাবা মা বোঝেও, এবং গ্রামের আরও অন্যান্য মানুষেরা ওনার কাছে ক্ষমা চায় যারা যারা এরকম উল্টোপাল্টা বলেছিল। তো তারপরে উনি আর কি ওইখানে আরও কিছুদিন ওইখানে উনি পোস্টেড ছিলেন, তারপরে ওনার মানে পোস্টিং চেঞ্জ হয়ে যায়। কিন্তু ওই মেয়েটি মানে এখনও ওনার সাথে যোগাযোগ রাখে, মেয়েটা এখন কলেজে পড়ে এবং খুব ভালো আর কি আছে, মেয়েটার কোনো সমস্যা নেই, বাড়িতেও কোনো আর প্রবলেম নেই।
সব কিছু ভালো চলছে। তো ম্যাডামকে অনেক ধন্যবাদ। উনি মানে এত ভালো মনের একজন মানুষ, একজন টিচার তো বটেই, তাছাড়া উনি যে মানুষের প্রতি, তার স্টুডেন্টদের প্রতি এত কনসাস, এরকম মানুষ সত্যি আজকালকার দিনে দেখা যায় না। ওনাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।